প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আমি প্রদীপ কুমার নাথ কর্ণফুলী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক নিয়মিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আজ অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নামক পাঠ্যপুস্তকের দশম অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা নিয়ে আজকে আমি আলোচনাটা তুলে ধরছি। নিশ্চয়ই তোমরা আমার কাছে হাতে একটা পুস্তক দেখতে পাচ্ছ। এটা অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এই বিশ্ব পরিচয় পাঠ্যপুস্তক থেকে আমি দশম শ্রেণী দশম অধ্যায়ের বাংলাদেশের সামাজিক সমস্যা নিয়ে তোমাদের কাছে আলোচনা উপস্থাপন করতেছি। পাঠে কিশোর অপরাধের ধারণা ও কারণ। এখন কিশোর অপরাধ কি এবং কিশোর কারা, এটা নিয়ে প্রথমে আমাদের কিছু বলতে হবে। বিশেষ করে দেখা যায় সামাজিক সমস্যা হলো সমাজে বিরাজিত একটি অবস্থা যা জনগণের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে এবং এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য কিছু সংখ্যক ব্যক্তি বা ব্যক্তিবর্গ সম্মিলিতভাবে প্রচেষ্টা চালায়। বাংলাদেশে নানা সামাজিক সমস্যা রয়েছে, তার মধ্যে কিশোর অপরাধ ও মাদকাসক্তি এই দুটি বড় ধরনের সমস্যা। আজকে আমরা এই দুটি সমস্যা নিয়ে আলোচনা করব। এটা আমাদের জন্য একটা বিরাট উদ্বেগের বিষয়। কিশোর অপরাধের ধারণা ও কারণ। কিশোর অপরাধ, কিশোর কারা? অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে বা কিশোরদের দ্বারা সংগঠিত বিভিন্ন ধরনের অপরাধকে বলা হয় কিশোর অপরাধ। কোন বয়স পর্যন্ত অপরাধীকে কিশোর অপরাধী বলা হবে, এই নিয়ে অবশ্য বিভিন্ন দেশের সমাজবিজ্ঞানী এবং আইনবিদদের বিভিন্ন ধরনের মতপার্থক্য রয়েছে। বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায় 7 থেকে 16 বছর বয়সী কিশোরদের যে অপরাধ, তাদেরকে কিশোর অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। অন্যদিকে পাকিস্তান ও থাইল্যান্ডে কিশোর অপরাধীর বয়স সীমা করা হয়েছে 7 থেকে 18 বছর। আর জাপান এবং আরো অন্যান্য কয়েকটি দেশে 14 থেকে 20 বছর বয়সী ছেলে মেয়েদেরকে কিশোর অপরাধের আওতায় আনা হয়েছে। কিশোর বয়সে এরা রাষ্ট্র ও সমাজের আইন ও নিয়ম ভাঙে বলেই তারা কিশোর অপরাধী। সাধারণত সবাই যে অপরাধী বা সব কিশোর যে অপরাধী তা নয়। কিশোর বয়সে যারা অপরাধ প্রবণতার সাথে জড়িত হয়, যারা অপরাধ কার্যক্রম সংগঠিত করে, তারাই কিশোর অপরাধী। তাই বলে আমাদের দেশে সব কিশোর কিশোরীদেরকে অপরাধী বলা এটা কোনো অবস্থাতেই যুক্তিসঙ্গত হতে পারে না। কিশোর অপরাধীরা সাধারণত যে অপরাধ করে থাকে সেগুলো হচ্ছে চুরি, খুন, জুয়া, স্কুল পালানো, বাড়ি থেকে পালানো, পরীক্ষায় নকল করা, বিদ্যালয় ও পথে ঘাটে উচ্ছৃঙ্খল আচরণ, পকেট মারপিট করা, বোমাবাজি, গাড়ি ভাঙচুর, বিনা টিকিটে রেল ভ্রমণ, পথে ঘাটে মেয়েদের উত্ত্যক্ত করা এবং অ্যাসিড নিক্ষেপ এবং নারী নির্যাতন, অশোভন ছবি রেখা, মাদক গ্রহণ, এইগুলো কিশোর অপরাধের পর্যায়ে পড়ে। কিশোর অপরাধীরা নানা কারণে অপরাধী হয়ে উঠতে পারে। আমাদের দেশে কিশোর অপরাধের অন্যতম কারণ, এই যে কিশোর অপরাধের কারণ, নানা কারণে আমাদের দেশে কিশোররা অপরাধী হয়ে উঠতে পারে। এটার একমাত্র কারণ হচ্ছে দারিদ্র। কারণ দরিদ্র পরিবারে তাদের বিভিন্ন স্বাদ অপূরণ থেকে যায়। তখন তারা আশপাশ পরিবেশের সাথে মিশতে গিয়ে অন্য পরিবেশের ছেলেরা যখন একটা ভিন্ন আঙ্গিকে চলতে থাকে, তাদের সাথে সে নিজেকে তাল মিলিয়ে চলতে পারে না। তখন তার মধ্যে একটা হীনমন্যতার জন্ম নেয় এবং সে অপরাধী হয়ে ওঠে। অনেক সময় পিতামাতার বিবাহ বিচ্ছেদ, দাম্পত্য কলহ,
এবং এই কলহের কারণে শিশু কিশোররা, বিশেষ করে ছেলেমেয়েরা, পিতামাতার এই অসামঞ্জস্য আচরণগুলো দেখেও তারা অপরাধী হয়ে ওঠে। আবার অনেক সময় দেখা যায় শহর এলাকায় বা বিভিন্ন বস্তি এলাকায় বা শিল্পাঞ্চলে বিভিন্ন বস্তির উচ্ছৃঙ্খল ছেলেদের সাথে মিশে সেই ওখানকার পরিবেশ এবং অভিজ্ঞতাগুলো দেখেও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে সে জড়িয়ে পড়ে। তখন তারা কিশোর অপরাধী হিসেবে গণ্য হয়। আবার অনেক সময় দেখা যায় শারীরিক ত্রুটি বা বৈকল্য শিশু মনে বিভিন্ন হীনমন্যতার জন্ম নেয়। এর ফলেও তারা অপরাধী হয়ে উঠতে পারে। আবার কোনো কোনো সময় দেখা যায় পিতামাতার কর্মস্থল পরিবর্তন, সে এখানে কতগুলো বন্ধু নির্বাচন করছে, তাদের সাথে সে একটা হৃদ্যতা গড়ে তুলছে। ঠিক অন্য আরেক স্থানে যখন সে গেছে, সেখানে গিয়ে নতুন বন্ধু নির্বাচন করে তাদের সাথে একটা সুন্দর পরিবেশ গড়ে তোলা তার জন্য অসামঞ্জস্য হয়ে যায়। তখন তার মনে একটা বিভিন্ন উচ্ছৃঙ্খলতার জন্ম নেয়, তখন সে অপরাধী হয়ে ওঠে। এই গেল কিশোর অপরাধের ধারণা ও কারণ। পার্ট 2, কিশোর অপরাধের প্রভাব ও প্রতিরোধ। বাংলাদেশে কিশোররা সাধারণত যেসব অপরাধ করে তার মধ্যে রয়েছে চুরি, পকেটমার, বিনা টিকিটে রেল ভ্রমণ, মানুষ, দোকানপাট, বাড়িঘর, যানবাহনের উপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও অন্যান্য নাশকতামূলক কাজ এবং মেয়েদের উত্ত্যক্ত করা ইত্যাদি। এবং এমনও হয় আমাদের দেশে অনেক মেয়েরা রাস্তাঘাটে বকাটে কিশোরদের দ্বারা তারা স্কুলগামী ছাত্রীরা তাদের স্কুলে যাওয়া বন্ধ করে দেয়, তাদের পড়ালেখায় বিঘ্ন ঘটে। বিভিন্ন জায়গায় ইফটিজিং এর কারণে মেয়েরা, স্কুলগামী মেয়েরা পড়ালেখা তাদের বন্ধ হয়ে যায়। কোনো অভিভাবক প্রতিরোধ করলে তাদেরকে শারীরিক নির্যাতন সহ এমনকি তাদের মৃত্যুর ঘটনাও ঘটে গেছে। এইভাবে বিভিন্ন পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে আমরা অহরহ এই অপরাধের চিত্রগুলো আমরা পাচ্ছি। প্রতিরোধের উপায়, এখন প্রতিরোধের উপায়ের মধ্যে অভিভাবক সচেতনতা বা অভিভাবকদের দায়িত্ব। আমাদের দেশে অভিভাবকদের যথেষ্ট সচেতন হতে হবে। তাদের ছেলে মেয়েরা কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, তাদের বন্ধু নির্বাচনের ক্ষেত্রে কোন ধরনের বন্ধুকে সে নির্বাচন করতেছে, এগুলো খোঁজ খবর নেওয়া আমাদের অভিভাবকদের অত্যন্ত দায়িত্ব বলে আমি মনে করি। এবং তাদের সচেতন থাকতে হবে তাদের ছেলে মেয়েরা তারা কার সাথে মিশতেছে, কোথায় মিশতেছে, কোন বন্ধুর সাথে কথা বলতেছে, এইভাবে বিভিন্ন ভাবে তাদের সচেতনতা তাদের বৃদ্ধি করতে হবে এবং এই ব্যাপারে তাদের দায়িত্ব নিতে হবে। আর্থসামাজিক কর্মসূচি, আর্থসামাজিক কর্মসূচির মধ্যে যেমন কিশোরদের অপরাধ প্রবণতার একটা প্রধান কারণ আগেও বলা হলো, কিছুক্ষণ আগেও, দারিদ্র্য। এজন্য অভিভাবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও পরিবারের আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে হবে। এই ব্যাপারে সরকার বিভিন্ন বেসরকারি সংস্থাকে এগিয়ে আসতে হবে। শিক্ষার সুযোগ, শিক্ষা বলতে আমরা বুঝি প্রাতিষ্ঠানিক শিক্ষা। সকল শিশু কিশোরকে প্রাতিষ্ঠানিক শিক্ষার আওতায় আনতে হবে। এতে তারা একদিকে শিক্ষার প্রভাবে সুস্থ ও সুন্দর জীবনযাপনে আগ্রহী হবে, অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ তাদেরকে অপরাধ থেকে দূরে রাখবে। চিত্ত বিনোদন, আমরা জানি চিত্ত মানে মন। মনকে প্রফুল্ল লাগলে, মনের আনন্দ থাকলে অনেক সময় একটা শিশু বা কিশোর অপরাধের দিকে সে ধাবিত হতে পারে না। এখন তাকে উপযুক্ত পরিবেশ দিতে হবে। তার খেলাধুলা, তার গান বাজনা, তার চিত্রাঙ্কন, বিভিন্ন কর্মকাণ্ডে, সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে তাকে বিভিন্নভাবে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। হয়তো পিতামাতা পড়ালেখার ফাঁকে ফাঁকে তাকে মাঝে মধ্যে বিনোদনমূলক বিভিন্ন ধরনের টেলিভিশন দেখার সুযোগ সৃষ্টি করে দেওয়া, এই সমস্ত সুযোগগুলো সৃষ্টি করলে, তার একটা বিনোদনের ব্যবস্থা করলে তার মধ্যে অপরাধ প্রবণতা অনেকাংশে কমে আসে। এবার আসি আমরা পার্ট 3,
মাদকাসক্তির ধারণা ও কারণ। আচ্ছা, মাদকাসক্তির ধারণা, এই আমাদের কিশোরদের মধ্যে মাদকাসক্তি একটা বড় ধরনের সমস্যা। এই মাদকাসক্ত শিশু কিশোরদের দ্বারা আমাদের সমাজে নানা ধরনের উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড ঘটছে। বিভিন্ন চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, এসিড নিক্ষেপ ইত্যাদি নানা ধরনের অসামাজিক কর্মকাণ্ড ঘটতেছে। এটা একমাত্র মাদকাসক্তির কারণে। একজন সুস্থ ব্যক্তি যখন মাদক গ্রহণ করে, তার মধ্যে যে একটা স্বাভাবিকতা, তার মনের যে একটা স্বাভাবিক চিন্তা চেতনা, সেটা বিলুপ্ত হয়ে যায়। তখন সে তার ইচ্ছার বহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত হয়। তখন সে অপরাধের দিকে ধাবিত হয় এবং এই অপরাধ প্রবণতা করতে গিয়ে সমাজে অপরাধের পরিমাণ দিন দিন বেড়ে যায়। ঠিক আমাদের কিশোররা এই সমস্ত মাদকাসক্তির সাথে তারা জড়িয়ে পড়ে। এর কারণে আমাদের শিশু কিশোররা আরো দ্বিগুণ হারে অপরাধী হয়। এখন মাদকাসক্তির ধারণা কি? মাদকাসক্তির ধারণা হচ্ছে, যেমন মাদক দ্রব্য কি, যেই দ্রব্যগুলো গ্রহণ করলে একজন শিশু বা কিশোর মাদকাসক্ত হয়, যেমন গাঁজা, ফেন্সিডিল, হিরোইন, ইয়াবা, এই সমস্ত দ্রব্যগুলো বর্তমানে এগুলো বহুল ভাবে বিভিন্ন প্রচার মাধ্যমে, পত্র পত্রিকায় আমাদের ছেলেমেয়েরা, শিশু কিশোররা, বয়োবৃদ্ধরা এবং বাংলাদেশে এমন কোনো ব্যক্তি নেই সমস্ত মাদক দ্রব্যের নাম জানে না। এই দ্রব্যগুলো গ্রহণে একজন স্বাভাবিক মানুষ কোনো অবস্থাতেই তার স্বাভাবিকতা বজায় রাখতে পারে না, সেই সত্যি সত্যই অপরাধী হয়ে ওঠে। এর কারণটা কি? এই যে এর কারণের মধ্যে কিছুক্ষণ আগেও বলছি, এই যে পিতামাতার বিচ্ছিন্নতা, বিবাহ বিচ্ছেদ, দাম্পত্য কলহ, বিভিন্ন ধরনের হীনমন্যতা এবং শিশুদের প্রতি, সন্তানের প্রতি উদাসীনতা এবং তারা সমাজের অন্যান্য সচ্ছল সমাজের ছেলেদের সাথে তাল মিলিয়ে চলতে না পারা, এই সমস্ত বিভিন্ন কর্মকাণ্ড তাদের মধ্যে একটা হীনমন্যতার জন্ম দেয় এবং তারা অপরাধী হয়ে ওঠে। এ হচ্ছে কারণ। এরপরে আসে পার্ট 4, মাদকাসক্তির প্রভাব ও প্রতিরোধ। এখন মাদকাসক্তির প্রতিরোধ করতে গেলে, এখন তার প্রভাব ও প্রতিরোধ সম্পর্কে আলোচনা করতে গেলে আমরা দেখতে পাই যে আমাদের সমাজ জীবনে মাদকাসক্তি বর্তমানে একটি ভয়াবহ সমস্যা হিসাবে দেখা দিয়েছে। এটি আমাদের সামাজিক ও নৈতিক জীবনেও মারাত্মক প্রভাব ফেলছে। শারীরিক ক্ষতির মধ্যে একজন মাদক গ্রহণকারীর হৃদরোগ, যক্কা, ক্যান্সার ও শ্বাসকষ্ট, এই সমস্ত মারাত্মক রোগগুলো হয়ে থাকে। এবং এই মাদকাসক্তির কারণে আজকাল আমাদের দেশে অনেক মানুষের অকাল মৃত্যু হচ্ছে এবং এই রোগগুলো খুব সহজে নিরাময় করা দুঃসাধ্য হয়ে দাঁড়ায়। একজন মানুষের যখন হৃদরোগ হয়, তখন সেই হৃদরোগ নিয়ন্ত্রণ করা কষ্ট হয়। যক্ষ্মা ভালো হলেও ক্যান্সার জাতীয় মরণ ব্যাধি বা শ্বাসকষ্ট, এগুলো সহজে মানুষের নিরাময় করা সম্ভব হয় না, যার কারণে মানুষের মধ্যে এই রোগের প্রাদুর্ভাবগুলো দিন দিন বৃদ্ধি পায় এবং মানুষের জীবনী শক্তি ক্ষয় করে ফেলে, তাদের অল্প বয়সে তাদের মৃত্যু পর্যন্ত করতে পারে। এখন এর প্রতিরোধ কি? প্রতিরোধমূলক ব্যবস্থা। প্রতিরোধের ব্যবস্থার মধ্যে বলতে পারি যে এজন্য সমাজে নৈতিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। সন্তানদের ছোটবেলা থেকে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ শেখানোর জন্য অভিভাবক, পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য এবং বিশেষ করে ধর্মীয় বড় বড় আলেম এবং মসজিদ মন্দিরের যারা পুরোহিত আছেন তাদেরকে ভূমিকা রাখতে হবে। তাছাড়া বর্তমান পত্র পত্রিকা, রেডিও, টেলিভিশনে এই সমস্ত মাদকাসক্তির বিরুদ্ধে বিভিন্ন প্রচার প্রসারের মাধ্যমেও আমাদের বর্তমান প্রজন্মকে যদি আমরা সচেতন করে তুলি, তারা মাদকাসক্ত থেকে তারা দূরে সরে যাবে এবং মাদকাসক্তি প্রতিরোধ করতে তারা সক্ষম হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে মাদকাসক্তি নিয়ন্ত্রণে আইনসমূহ, আমাদের দেশে মাদকাসক্তির আইন থাকলেও আইনের যথাযথ প্রয়োগ খুব একটা নেই। কারণ দেখা যাচ্ছে যত্রতত্র ধূমপান, মাদক গ্রহণ ইত্যাদি আমরা অহরহ বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি।
বাংলাদেশে বর্তমানে মাদকাসক্তি একটি ভয়াবহ জটিল সমস্যা। বাংলাদেশ সরকার মাদকাসক্তি প্রতিরোধে জাতিসংঘের মাদক নিয়ন্ত্রণে 3টি কনভেনশনে স্বাক্ষর করেছে। বাংলাদেশ সরকার 1990 সালে মাদক বিরোধী সার্ক কনভেনশনেও স্বাক্ষর করেছে। বাংলাদেশ সরকার তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সম্পর্কে সর্বশেষ বিধিমালা 2013 প্রণয়ন করে তামাকজাত দ্রব্য পাবলিক প্লেসে এবং পাবলিক পরিবহনে ব্যবহার করলে শাস্তির বিধান রেখেছে। তো বিশেষ করে আমরা দেখেছি রেল স্টেশন, নৌবন্দর, সমুদ্র বন্দর, বিমানবন্দর, বিভিন্ন লিফট, গ্রন্থাগার, আচ্ছাদিত স্থানসমূহ, হাসপাতাল, ক্লিনিক, শিশু পার্ক, মেলা, পাবলিক পরিবহন ইত্যাদিতে ধূমপান করলে এবং এই ধূমপানজনিত আইন লঙ্ঘন করলে 300 টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন বলে সরকার একটি আইন পাশ করেছে। কিন্তু আইন থাকলেও আমাদের দেশে আইনের যথাযথ প্রয়োগ না থাকায় আজকে মাদক দ্রব্য ব্যবহার, মাদকাসক্ত হওয়ার প্রবণতা দিন দিন বেড়ে যাচ্ছে। তাই আইনসমূহে যথাযথ কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে, আইন সবাইকে মানতে হবে, আইনের প্রয়োগ থাকতে হবে। তাহলে আমাদের দেশে এই মাদকাসক্ত নিয়ন্ত্রণে একটা কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। তো আমি আজকে এই দশম অধ্যায়ের দেশের সামাজিক সমস্যার পার্ট 1 থেকে 4 পর্যন্ত বিষয়গুলো অতি সংক্ষেপে তোমাদের কাছে তুলে ধরলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিজ দায়িত্বে বাসায় পাঠ্যপুস্তকটা খুব ভালো করে পড়ে নেবে। তাহলে আমার আলোচনার সাথে যদি তোমরা একাত্মতা ঘোষণা করো, তাহলে দেখা যাবে তোমাদের পাঠটা আরো সহজতর হবে এবং তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করবে। আমি এরপরে তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিচ্ছি। তোমাদের পাঠ্য বইয়ে যে অবজেক্টিভ গুলো আছে, নৈর্ব্যক্তিক গুলো আছে, এগুলো তোমরা কমপ্লিট করবে এবং একটা সৃজনশীল প্রশ্ন দেয়া আছে। এই সৃজনশীল প্রশ্নটা তোমরা বাড়ির কাজ হিসেবে তোমরা করে আনবে। যখন স্কুল খুলবে আমরা তোমাদের কাছ থেকে এই বাড়ির কাজগুলো আদায় করব। এই বলে তোমাদের সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকে আমার এই ক্লাসটা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাই।